হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব লিনিয়ার অ্যালজেব্রার সৃজক ভিত্তি ও মাত্রা অধ্যায়ের আরও একটি খুব গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে। আমাদের আগের বিগত লেকচারটিতে আমরা যে কিছু ভেক্টর দেওয়া ছিল, ওই ভেক্টরগুলো কি R3 এর কি ভিত্তি নাকি ভিত্তি না সেটা যাচাই করছিলাম। তো আজকে আমরা এখানে ঠিক আরও একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব, এবং এই সমস্যাটা মেজরের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এই সমাধানটা মেজর 15তে এবং 18তে শেষ আসছিল। তো তাহলে আমাদেরকে এখানে দেখো কি বলছে। আমাদেরকে এখানে দুইটা ভেক্টর বলে দিছে, বলছে যে 2 0 1 1 1 1 দুইটা ভেক্টর বলে দিছে। বলছে দুইটা ভেক্টর সেটটিকে R3 এর ভেক্টর জগতের একটি ভিত্তিতে বর্ধিত করো। তো এটা প্রশ্ন বলার আগে আমরা ভিত্তিক হওয়া শর্তটা জেনে নেই। তো আমরা জানি যে ভিত্তি হতে হলে আমাদেরকে দুইটা শর্ত মানতে হবে। একটা, যে ভেক্টর সমূহ আছে ভেক্টরগুলো যোগাশ্রয়ে অনির্ভরশীল হতে হবে। ভেক্টরগুলো যোগাশ্রয়ী অনির্ভরশীল হতে হবে, অনির্ভরশীল হতে হবে। দ্বিতীয়ত, আমাদেরকে ভেক্টরগুলো R3 এর সৃজক হতে হবে। ভেক্টরগুলো R3 এর সৃজক হতে হবে, সৃজক হতে হবে। এই দুটো শর্ত যদি মানে ভেক্টরগুলা, তাহলে আমি বলবো যে এই ভেক্টরগুলো তাহলে কি R3 এর ভিত্তি। তবে এখানে লক্ষণীয়, আমাদেরকে দুইটা ভেক্টর বলে দিছে, এবং দুইটা ভেক্টর বলে দিয়ে আমাদেরকে R3 এর মানে ভিত্তি, বর্ধিত ভিত্তি বের করতে বলছে। কারণ এখানে আমরা যদি ভিত্তি বের করি, এখানে এখান থেকে বের করতে পারবো না। কারণ কেন? কারণ এখানে R3 দ্বারা কি বুঝি আমরা? বাস্তব সংখ্যা ত্রিফলের সেট, অর্থাৎ ত্রিমাত্রিক বাস্তব জগতের মানগুলো আর কি। তো এখানে আমরা দুইটা ভেক্টর জানি, যেহেতু R3, তাহলে এখানে মাত্রা আছে কত? 3। যেহেতু এখানে মাত্রা 3, তাহলে এখানে তিনটা ভেক্টর থাকার কথা। ভেক্টর আছে দুইটা, 2 0 1 1 1 1। এই দুটো দিয়ে তো আমরা ভিত্তি নির্ণয় করতে পারবো না, কারণ আমাদেরকে ভিত্তি নির্ণয় করতে হলে প্রথম লাগবে ভেক্টরগুলো যোগাশ্রয়ে অনির্ভরশীলতা দেখাতে হবে। দ্বিতীয়ত, ভেক্টরগুলো R3 এর সৃজক হতে হবে। যেহেতু এখানে R3 আছে, তাহলে তো এখানে অবশ্যই তিনটা অনির্ভরশীল ভেক্টর থাকা প্রয়োজন, কিন্তু এখানে ভেক্টর দিচ্ছে দুইটা। তো দুইটা দিয়ে আমরা ভেক্টরটাকে বের করতে, অর্থাৎ ভিত্তি নির্ণয় করতে পারবো না। সেই জন্য আমাদেরকে সেটা বলে দিছে ভেক্টর জগতের একটি ভিত্তিতে বর্ধিত করতে। অর্থাৎ এখানে দুইটা ভেক্টর আছে, আমাদেরকে আরেকটা ভেক্টর নিয়ে দেখাতে বলছে যে R3 এটা ভিত্তি হবে। তিনটা ভেক্টর ভিত্তি হবে। 3 নম্বর ভেক্টরটা কিন্তু দেওয়া নাই, সেটা আমাদেরকে ধরতে হবে। তো ধরে বলছে সেই ভিত্তিতে বর্ধিত করতে বলছে এই ভেক্টর তিনটাকে R3 এর ভেক্টর জগতের। তো সেই জন্য তোমরা তার আগে একটা জিনিস মনে রাখবা, যে আদর্শ ভিত্তি বলে একটা কথা আছে। আমি যদি বলি যে আদর্শ ভিত্তি কি, আমি যদি বলি R3 এর আদর্শ ভিত্তি, R3 এর আদর্শ ভিত্তি মানে কি? R3 এর আদর্শ ভিত্তি আমি যদি বলি, তখন R3 এর আদর্শ ভিত্তি হয়েছে আসলে 1 0 0 0 1 0 এবং 0 0 1। এটা হচ্ছে R3 এর আদর্শ ভিত্তি। এখানে যদি R4 এর আদর্শ ভিত্তি বলতো, তাহলে কি হতো? চারটা সংখ্যা নিয়ে হতো আর কি, 1 0 0 0 0 1 0 0 0 0 1 0 0 0 0 1। তো এটা R3 বলুক R2 বলুক, এগুলো আদর্শ ভিত্তিগুলো মূলত এইভাবে এরকম আকারে যায় আর কি। এটা ডেফিনেশনে এরকম ছিল। তো আমাদেরকে যেহেতু বলছে এই ভেক্টর সমূহকে R3 মানে ভিত্তিতে বর্ধিত করে এটা কি ভিত্তি কিনা যাচাই করতে। তো সেই জন্য আমাদের এখানে যাচাই করবো এখন যে এই ভেক্টরগুলো কি যোগাশ্রয়ে অনির্ভরশীল কিনা। তো স্বাভাবিকভাবে আমাদেরকে যে দুইটা ভেক্টর বলে দিছে, এই দুইটা ভেক্টর আমরা ইচ্ছারণ করে দেখি আসলে কি। কারণ এই দুইটা ভেক্টর তো অনির্ভরশীল ভেক্টর। কেন? যোগাশ্রয় অনির্ভরশীল আকারে দেওয়া আছে। তো তাহলে আমাদের আরেকটা ভেক্টর তো অবশ্যই জানা লাগবে, তাহলে সেটাও কি যোগাশ্রয় অনির্ভরশীলই হতে হবে। তো আমরা স্বাভাবিকভাবে সাপোজ এই দুইটা ভেক্টর নিয়ে আমরা আসলে, এই দুটো ভেক্টর দেওয়া আছে, এগুলোকে আমরা সারি বিবেচনা করে ম্যাট্রিক্স গঠন করে কী পাই আসলে সেটা একটু করে দেখি। 2 0 1 1 1 1, এই দুটাকে আমরা ইসলান করে দেখি আসলে কি হয়। এখানে আমরা যদি ইসলান করতে চাই, তাহলে প্রথমটা ঠিক থাকবে, এটার সাথে 2 গুণ করতে হবে, অর্থাৎ 2 of L2 minus L1। যদি এটা করি, তাহলে এখান থেকে এটা 2 বিয়োগ 2, এটা কী হবে? 0 হয়ে যাবে। 2 থেকে যখন আমি 0 বিয়োগ দিব, তখন 2 থাকবে। 1 থেকে যখন এটা তো ছিল, এটা তো 2 সাথে 1 বিয়োগ করে থাকবে এখানে কত? 1। দেখো, ইসলান করার পরে আমরা দেখলাম এখানে আমাদের দুইটা অনির্ভরশীল ভেক্টর। কেন অনির্ভরশীল ভেক্টর? কারণ এখানে কোনো সারি নেই, সেজন্য ভেক্টরগুলো কি অনির্ভরশীল। তো যেহেতু এখানে দুইটা অনির্ভরশীল ভেক্টর, আমরা যেহেতু এখানে ভিত্তি দেখাবো, তাহলে ভিত্তি দেখাতে হলে তো আমাদের যেহেতু এটা R3 ভিত্তি নির্ণয় করব, সেজন্য আমাদের তিনটা
অনির্ভরশীল ভেক্টর প্রয়োজন, কিন্তু ভেক্টর থাকে না দুইটা তিনটা নাই। তাহলে আমরা কি করব? তাহলে আমরা এখানে একটা আদর্শ ভিত্তি নিব, অর্থাৎ আমরা ইসেলন ফরম্যাটের স্বাভাবিক আদর্শ ভিত্তি বলার আগে স্বাভাবিকভাবে একটা জিনিস বলি। সাপোজ ধর আমরা যদি ইসেলন করার সময় কী করি, ধরো আমি এখানে ইসেলন একটা ম্যাট্রিক্স ছিল এরকম 1 2 3 4 5 6, ধরো 7 8 9 এরকম ইসেলন ছিল। তো ইসেলন সময় কী করি আমরা প্রথম দুটো সারি কি জিরো করি। ধরো এখানে আমি করতেছি না, সাপোজ ধরো এটা জিরো করছি, ধরো এটা ধরো একটা 5, ধরো এটা একটা সংখ্যা আসছে আর কি, আমি 5 রেখে দিছি। ধরো এটা জিরো করছি, ধরো এটা জিরো হয়ে গেছে, ধরো এখানে 8 9, এখানে অন্য সংখ্যা থাকতে পারে, আমি সব দেখা দিচ্ছি। এরপর কন্ডিশনে কী করি আমরা, তৃতীয় সারির দ্বিতীয় উপাদানটা জিরো করি। এটা যদি করি তাহলে কী আসে, ধরো 0 5 6, ধরো 0 0 9, এরকম তো একটা ফর্ম্যাটে আসে। এরকম ফর্ম্যাটে আসলে আমরা কী বলতে পারবো, ভেক্টর সমূহ যোগাশ্রয় অনির্ভরশীল, কারণ এখানে শেষ ইসলান করার পরে কি শেষে কোনো শূন্য সারি বিদ্যমান নাই। তবে এখানে এই দুইটা ভেক্টর দেখে আমরা বুঝতে পারলাম আসলে এই দুইটা ভেক্টর কি যোগাশ্রয় অনির্ভরশীল। তবে যেহেতু এটা R3 এর বাস্তব জগৎ, সেজন্য আমার তিনটা ভেক্টর প্রয়োজন, কারণ ভিত্তি নির্ণয় করতে হলে ভেক্টরগুলোকে আরেকটা ভেক্টর বাড়িয়ে এটাকে বর্ধিত করতে হবে, সেটা আমরা কিন্তু এখানে জানি না। সেজন্য আমাদেরকে শেষে এমন একটা ভেক্টর ধরতে হবে, অনির্ভরশীল ভেক্টর চিন্তা করতে হবে, যে ভেক্টর মাধ্যমে আমরা বলতে পারবো যে ভেক্টরগুলো তিনটা ভেক্টর কি যোগাশ্রয় অনির্ভরশীল, এবং সেটা অবশ্যই কি ইসেলন ফরম্যাট মানতে হবে, কারণ এই দুইটা ভেক্টর নিয়ে আমার ইসেলন ফরম্যাট মানছে। শূন্য আছে, তৃতীয় সারির কোনো উপাদান কিন্তু শূন্য নাই। আমি যদি এটাকে এরকম করতে পারি কিছু, দেখো ধরো আমি আগে দুইটি ভেক্টর প্রশ্ন ভেক্টর নিয়ে কাজ করতেছি, 2 0 1 0 2 1। তো ইসেলন করার সময় আমাদের কি প্রয়োজন, যে শেষে আরও দুটি উপাদান জিরো না, কারণ আমরা ইসেলন ফর্মেটে জানি যদি নিচের সারির দিকে আসবো তত বেশি সংখ্যক জিরো আনার চেষ্টা করবো। দ্বিতীয় সারিতে যেহেতু একটা উপাদান জিরো আছে, তৃতীয় সারিতে কমপক্ষে আর দুটি উপাদান জিরো থাকা লাগবে না, অবশ্যই লাগবে, শেষে কোনো একটা সংখ্যা লাগবে। তো মনে রাখবা শেষে যে আমরা সংখ্যাটা এটা তোমার বর্ধিত করতেছি, কারণ এখানে তো তোমার এই ভেক্টর একটা নতুন একটা ভেক্টর নিতেছি, কারণ এখানে দুইটা ভেক্টর আছে, আরেকটা তো অনির্ভরশীল ভেক্টর প্রয়োজন আমাদের। কেন আরেকটা অনির্ভরশীল ভেক্টর প্রয়োজন, কারণ এটা R3 এর ভিত্তি নির্ণয় করতে বলছে, সেজন্য তো যেহেতু R3 মাত্রা 3, সেজন্য তিনটা ভেক্টর প্রয়োজন আমাদের, কিন্তু ভেক্টর আছে দুইটা, সেজন্য একটা ভেক্টর বৃদ্ধি করে আমাদেরকে অনির্ভরশীলতা দেখাতে হবে, তারপর সৃজক দেখিয়ে ভিত্তি বলতে হবে এটা আসলে নেই, এটা R3 ভিত্তি। অর্থাৎ আমি শেষে যদি একটা ভেক্টর বাড়াই নিই, তাহলে এই ভেক্টরগুলোকে এই তিনটা ভেক্টর কী হবে, R3 এর ভিত্তি হবে। তো সেই জন্য আমরা শেষে এই যে একটা নতুন ভেক্টর নিব, সবসময় শেষে আমরা কি ওয়ান নিব, অর্থাৎ আদর্শ ভিত্তি আকারে নিব আর কি। আমরা আদর্শ ভিত্তি আলোচনা করেছিলাম, R3 আদর্শ ভিত্তি কি 0 0 1। সাপোজ আমরা এখানে 0 0 1, কারণ শেষে সংখ্যা সবসময় ওয়ান নিব আমরা, তখন একটা ভিত্তি বাড়ায় নিব, শেষে সবসময় আমরা ওয়ান নিব। যদি তিনটা যদি একটা ভেক্টর না দিয়ে দেয় আর কি, তখন দুইটা দিয়ে দিয়েছে একটা দিল না, তো আমাদের কন্ডিশনের মধ্যে আমরা দুইটা প্রথম জিরো ধরবো, পরে শেষে আমরা কী ধরবো, সবসময় ওয়ান ধরবো। সাপোজ ধরো আমি যদি ধরো এখানে আছে ধরো 4 আছে, R4 আছে, বলছে R4 ভেক্টর জগৎ নির্ণয় করো, ভেক্টর দিয়েছে দুইটা, তাহলে আমাদের R4 যেহেতু এখানে মাত্রা 4, তাহলে 4টা তো অবশ্যই অনির্ভরশীল ভেক্টর প্রয়োজন, তো এখানে আছে দুইটা, তাহলে আমরা বাকি দুইটা কোথায় দেখাবো ভেক্টর। সাপোজ ধরো প্রথম দুইটা লিখতেছি আমি 0 2 0 1 1 1 1, দুইটা ভেক্টর দিয়ে দিছে, যেহেতু আমি সাপোজ এটা R3 আছে, R4 এর জন্য কীরকম হতে পারে আমি জাস্ট একটু বলতেছি আর কি। তো R4 এর জন্য আমাদের কী প্রয়োজন, তাহলে R4 এর জন্য 4টা, আর যেহেতু R4 এর মাত্রা 4, 4টা অনির্ভরশীল ভেক্টর প্রয়োজন, সেই জন্য আমাদের ভেক্টর আছে দুইটা, কিন্তু বাকি দুইটা নাই। সাপোজ ধরো এই দুই ভেক্টরকে আমি ইসেলন করলাম, ধরো ইসেলন করে ধরো এটাই জিরো করলাম আমি, ধরো জিরো করার পর ধরো এখানে আমি 2 পাইছি, ধরো এখানে কত পাইছি 1 পাইছি, আগেরটার মতন আর কি। তো যেহেতু এখানে R3 R4 আছে, আমি এখানে R3 আমি R4 সংখ্যাটাই বলতেছি আর কি। R4 যদি থাকে তাহলে অবশ্যই আমাদেরকে আর দুইটা ভেক্টর প্রয়োজন না, কারণ মাত্রা 4, তাহলে ভেক্টর 4টা লাগবে। তো তাহলে ইসেলন ফরম্যাটের মধ্যে আমাদের দুইটা সারি কি আছে, দ্বিতীয় সারি প্রথম উপাদানটা জিরো আছে, তো আমাদের কন্ডিশন কি নিচে তৃতীয় সারির জন্য দুইটা উপাদান জিরো প্রয়োজন না, দুইটা জিরো দিলাম, কিন্তু শেষে কী দিতে হবে, একটা ভিত্তি বাড়ালে ওয়ান দিতে হবে। R4 এর জন্য মাত্র আরও দুটো সংখ্যা লাগবে, সরি এটা ভুল হয়েছে, ধরো এরকম ধরো দিলাম। তো তাহলে এখানে 2 0 1 2 আছে, 0 2 1 4 আছে, তাহলে তৃতীয় সারিতে কমপক্ষে আরেকটা উপাদান জিরো লাগবে, ধরো করলাম। চতুর্থ সারিতে কী লাগবে, এটাও জিরো হবে। চতুর্থ সারিতে কী লাগবে, আরও আরও একটা উপাদান জিরো দরকার, শেষে কি একটা সংখ্যা লাগবে। অর্থাৎ আমি যে এক্সট্রা দুইটা ভেক্টর আনছি, এই ভেক্টর আমি কীভাবে আনছি, আদর্শ ভিত্তি আকারে আনছি, অর্থাৎ ইসেলন ফরম্যাটের মধ্যে সাজাবো আমরা, তবে শেষের সংখ্যাগুলো আদর্শ ভিত্তি আকারে সাজাবো আর কি। তো এখানে 0 0 1 0 দিছি, আর 0 0 0 1 দিছি, কারণ ইসেলন ফরম্যাটে দ্বিতীয় সারি প্রথমে একটা উপাদান জিরো থাকে, তৃতীয় সারি কমপক্ষে দুইটা উপাদান জিরো থাকে, চতুর্থ সারিতে কমপক্ষে তিনটা উপাদান জিরো থাকতে হবে। শেষে যে সংখ্যাটা দেবো সবসময় তোমার সবসময় 1 1 আগে দিয়ে চিন্তা করবা, যদি 3 মাত্রিক বলে তাহলে শেষে 1 দিয়ে, এখানে তো শেষ, তাহলে আর এই ফারটা কি দরকার নেই। আর 4 মাত্রিক বললে অবশ্যই
এই দুইটা ভেক্টরকে বাড়াতে হবে। এরকম এক্সাম্পল আমরা দেখব। তো স্বাভাবিক সাপোজ এই উদাহরণটার ক্ষেত্রে দেখো এখানে একই রকমভাবে দুইটা ভেক্টর বলেছে দুইটা ভেক্টর দিয়ে আমাদেরকে যে R3 এর ভেক্টর জগতের ভিত্তি বর্ধিত করতে বলছে। তবে যেহেতু এখানে R3 মাত্রা 3, তাহলে আমাদেরকে এখানে কি আরেকটা অনির্ভরশীল ভেক্টর প্রয়োজন। তো একটা ভেক্টর যেহেতু দেওয়া নাই, সেই ভেক্টরটা আমরা কি বর্ধিত করব, অর্থাৎ কথা আমরা এটা লিখব যে R3 এর যে কোনো ভিত্তিতে তিনটি R3 ভিত্তি বের করতেছে, অবশ্যই আমাদের কি লাগবে, তিনটা অনির্ভরশীল ভেক্টর প্রয়োজন। কিন্তু এখানে ছিল দুইটা, কিন্তু আমাদের তার একটা ভেক্টর বাড়ায় নিতে হবে। তিন ভিত্তিতে তিনটি যোগাশ্রয়ী অনির্ভরশীল ভেক্টর থাকিবে। কারণ যেহেতু এটা R3 ভিত্তি নির্ণয় করবো আমরা, অবশ্যই এসে মোট তিনটা যোগাশ্রয়ী অনির্ভরশীল ভেক্টর প্রয়োজন। কিন্তু আমাদের প্রশ্নে আছে ভেক্টর দুইটা, আরেকটা তো দরকার। তাহলে আমরা কি ভেক্টরটা কি নিব, ইসেলন করে দেখলাম আমরা, শেষে অবশ্যই আমাদের আর দুইটা উপাদান জিরো যুক্ত একটা ভেক্টর দরকার। তো দিলাম দুইটা উপাদান জিরো যুক্ত, আর শেষে বলতে সবসময় কি 1 দিতে হবে। যদি একটা মানে ভেক্টর বর্ধিত করে, তখন দুইটা হলে তার মাত্রিকের সাথে দুইটা হলে তখন আমরা আরও দুইটা দিয়ে চারটা সংখ্যা নিয়ে করতাম আর কি, অর্থাৎ 0 0 1 0 0 0 0 1 দুইটা বাড়াইতাম আর কি এরভাবে। তো এত ভেক্টর যদি নিই, এত ভেক্টর নিলে তাহলে ভেক্টর সেটটা কীরকম হয়, তাহলে ভেক্টর সেট হবে আগে দুইটা উপাদান, তো আগে দুইটা ভেক্টর ছিল, সেটা ছিল 2 0 1, আর একটা ছিল কি 1 1 1, আরেকটা ভেক্টর যেটা আমরা চিন্তা করছি সেটা হলো 0 0 1। এই তিনটা ভেক্টর আমরা এখন চিন্তা করি, তাহলে এটা একটা যোগাশ্রয়, এই তিনটা ভেক্টরকে যোগাশ্রয় অনির্ভরশীল ভেক্টর সমূহ, অর্থাৎ এটা এরকম হবে আর কি 2 0 1 1 1 1, আরেকটা হলো 0 0 1। তো এখানে দেখো এখন তিনটা সারি আছে, তাহলে এখানে যেহেতু শেষে শূন্য সারি নাই, তাহলে আমি এখান থেকে তো বলতে পারবো একটা সমূহ তাহলে কি যোগাশ্রয় অনির্ভরশীল। কারণ আমাদের ভিত্তি দেখাতে হলে দুটো জিনিস লাগবে, একটা যে ভেক্টর সমূহগুলো থাকবে তার যোগাশ্রয় অনির্ভরশীল দেখাতে হবে। কিন্তু এখানে যেহেতু R3 ভিত্তি বের করতে বলছে, কিন্তু R3 ভিত্তির জন্য তো তিনটা ভেক্টর প্রয়োজন, ভেক্টর হচ্ছে দুইটা। তো সেই জন্য আমরা একটা ভেক্টর যেহেতু চিন্তা করছি, এমনভাবে চিন্তা করবো যাতে ইসারন ফর্মেটের মতো আমাদের মিলে। দুইটা ভেক্টর করার পরে আমাদের এটা তো আমরা ভেক্টর করলাম, ধরো সরি আগে যে এই দুইটাকে ভেক্টরকে আমরা ইসারন করে কী পেয়েছিলাম সেটা লিখি 2 0 1 0 2 1, আর শেষে ভেক্টরটা নেব এটা 0 0 1, এমনভাবে লিখবো যাতে আমরা ইসারন ফর্মেট অনুসারে লিখতে পারি জিনিসটাকে। তো এই দুইটা ভেক্টর ছিল আগে, এই দুইটাকে আমরা ইসারন করে এই দুটো পাইছিলাম, শেষেই একটা অনির্ভরশীল ভেক্টর নিতে হবে আমাদেরকে। এটা যদি নিই তাহলে ভেক্টর সমূহ কি যোগাশ্রয় অনির্ভরশীল হবে। কারণ R3 যেহেতু মাত্রা 3, তাহলে অবশ্যই তিনটা অনির্ভরশীল ভেক্টর প্রয়োজন, দুইটা দেওয়া ছিল একটা ছিল না, তো একটা আমরা বর্ধিত করে ধরছি। তো আরেকটা দুইটা তোমরা যখন গাণিতিক সমস্যা করবো তখন বিস্তারিত বুঝবা। তো এখন এতটুকুর ভিতরে মানে বুঝে রাখো যে R3 যদি বলে ভেক্টর যদি দুইটা বলে, অবশ্যই আরেকটা বর্ধিত ভেক্টর তোমরা এইভাবে 0 0 1 ধরে নিবা। R4 যদি বলে তখন একটা ভেক্টর যদি না দেওয়া থাকতো বা দুইটা দেওয়া থাকতো, তখন এইভাবে আমরা 0 0 1 বা 0 0 1 0 এইভাবে ধরতাম। আচ্ছা, তো তাহলে এখন দেখো যেহেতু এটা যোগাশ্রয় অনির্ভরশীল ভেক্টর, এখন আমরা তো যোগাশ্রয় অনির্ভরশীল প্রমাণ করে ফেলছি। তাহলে এখন কারণ এখানে যেহেতু কোনো শূন্য সারি বিদ্যমান নাই, তাহলে অবশ্যই ভেক্টরটাকে একটা যোগাশ্রয় অনির্ভরশীল ভেক্টর। তাহলে এখানে প্রথম শর্ত আমাদের মেনটেন করে ফেলছে। এখন আমরা যদি কোনোভাবে দেখাতে পারি এই ভেক্টর সমূহ কি যে মানে ভেক্টর সমূহ এই তিনটা ভেক্টর R3 এর সৃজক, তাহলে আমাদের কি কাজ শেষ। তাহলে বলতে পারবো যে এই তিনটা ভেক্টর যে একটা এক্সট্রা আমরা ভেক্টরটা নিছি, সেটা যদি এখানে এই তিনটা ভেক্টর সাথে দুইটা ভেক্টর সাথে যুক্ত করি, তাহলে এটা কি যোগাশ্রয়, অর্থাৎ এই তিনটা কি R3 এর ভিত্তি হবে। তো তাহলে এখন আমাদের কী প্রমাণ করবো, সৃজক প্রমাণ করব। তো সৃজক প্রমাণ করার সময় আমরা কি করি, যে আমরা ত্রিমাত্রিক বাস্তব জগতের তিনটা সংখ্যা ধরে নিই, ধরলাম ABC বিলংস টু R3, তিনটা সংখ্যা আমরা R3 থেকে নিছি। তাহলে এবং আমরা তিনটে স্কেলার নেই, যেহেতু ভেক্টর এখানে তিনটা এখন ধরছি আমরা, দুইটা ছিল, একটা অনির্ভরশীল ভেক্টর আমরা চিন্তা করছি, তিনটে স্কেলার নিচ্ছি ফিল্ড থেকে। তাহলে কীরকম হবে, ABC ইকুয়াল টু যোগাশ্রয় সমাবেশ আর কি, যে ভেক্টরগুলো থাকবে তাদেরকে নিয়ে যোগাশ্রয় সমাবেশ যদি তৈরি করা যায়, তখনই সেটা কি সৃজক। তো প্রথম ভেক্টর ছিল 2 0 1 প্লাস ওয়াই, দ্বিতীয় ভেক্টর ছিল 1 1 1 প্লাস জেড, তৃতীয় ভেক্টর ছিল যেটা আমরা চিন্তা করছি 0 0 1। তো এখন আমরা ভেক্টরগুলোর সাথে স্কেলার গুণ করে ফেলি, তাহলে এখানে হবে 2x,
এখানে হবে 0, এখানে হবে কত 1, প্লাস এখানে হবে y, এখানে সরি এখানে হবে x, এখানে y y y, এখানে হবে 0 0 z। তো এখন আমরা যোগ করি ভেক্টরগুলো, প্রথম উপাদানের সাথে প্রথম উপাদানগুলো, দ্বিতীয় সাথে দ্বিতীয়গুলো যোগ করি। তাহলে 2x প্লাস y প্লাস 0 0 প্লাস y প্লাস 0 x প্লাস y প্লাস z। এখন আমরা জানি ভেক্টরের ক্ষেত্রে, ম্যাট্রিক্সের ক্ষেত্রে উভয়কে সমীকৃত করা যায়। তো আমরা এখানে যদি উভয়কে সমীকৃত করি 2x প্লাস y প্লাস 0 ইকুয়াল টু কত a, এটার উপাদান b, 0 প্লাস y প্লাস 0 সমান কত b, আর তৃতীয়টার উপাদান হচ্ছে c, x প্লাস y প্লাস z সমান কত c। দেখো এখানে আমরা একঘাত বিশিষ্ট সমীকরণ জোট পাইছি। তো আমরা যখন একঘাত বিশিষ্ট সমীকরণ জোট পাই তখন আমরা কী করি, ইচরণ পদ্ধতির মাধ্যমে সমাধান করি। তো দেখো এখানে আমাদের কাজটা খুব সহজ হয়ে রয়েছে, কারণ এখানে আমাদের ইচরণ করা লাগবে না। কারণ দেখো যেহেতু এখানে দ্বিতীয় সারিতে দুটো উপাদান 0 আকারে আছে, এখান থেকে তো আমি ইচরণ আমরা কেন করি, মূলত ইচরণ আমরা করি সমীকরণ সমাধানের জন্য। তো এখানে সমাধান করার প্রয়োজন নাই, কারণ দেখো এখানে ওয়াই সমান বি একটা মান আছে স্পেসিফিক। এই মানটার সাহায্যে তো আমরা এখান থেকে 1 নং বসাইলে ওয়ার মান পাবো, এক্স ওয়ার মান এখানে বসালে আমরা ওয়াই জেড, এক্স ওয়ার মান এখানে বসালে জেড মান পেয়ে যাবো। তাহলে এটা ইচরণ করার প্রয়োজন নাই এখানে আমাদের। তো এখানে আমরা তৃতীয় সারি থেকে যে বির মান পাইছি সেটা থেকে আমরা ওয়াইয়ের মান 1 নং থেকে এবং 3 নং থেকে জেডের মান বের করে ফেলি। তাহলে দেখো লাইন 2 ইমপ্লাইজ 2 নং সারি থেকে পাইছি আমরা ওয়াই সমান কত বি। তো 1 নং লাইন এখন বসাবো। 1 নং লাইন কি ছিল, 1 নং লাইন ছিল 2x প্লাস ওয়াই ইকুয়াল টু কত এ। তো এখান থেকে যদি আমরা এখন ওয়াইয়ের মান জানি, ওয়াইয়ের মানটা বসাই দিব, 2x সমান কত a মাইনাস ওয়াই, 2x সমান কত a মাইনাস ওয়াইয়ের মান যেটা পাইছি সেটা বসাইছি b, বা x সমান কত a মাইনাস বি বাই 2। আমরা ওয়াই পাইছি, x পাইছি, এখন কী বের করবো জেড, জেড আছে L3-তে। তো তৃতীয় সারির ভিতরে জেডটা কী ছিল x, তৃতীয় সারিটা ছিল x প্লাস ওয়াই প্লাস জেড সমান কত c। বের করবো এখান থেকে জেডের মান, জেড রেখে দিয়েছি c মাইনাস এক্স মাইনাস ওয়াই। তাহলে c মাইনাস এক্স কত পাইছি আমরা a মাইনাস বি বাই 2 মাইনাস ওয়াই কত পাইছি b। তো এখানে লসাগু করি, লসাগু করি এখানে, তাহলে কি আসবে 2c মাইনাস এ মাইনাস মাইনাস এ প্লাস বি মাইনাস বি। তাহলে এখানে দেখো জেড সমান কি পেয়েছি আমরা 2c মাইনাস এ বাই, সরি এখানে 2b হবে, সরি 2b। তাহলে এখানে কি আসবে 2c মাইনাস এ মাইনাস বি। এটা পাইছি আমরা কিসের মান, জেড এর মান। দাঁড়াও একটু চেক করি, হ্যাঁ জেড এর মান। দেখো যেহেতু আমরা এখানে স্কেলার এখন জেড এর মান, এক্স এর মান, ওয়াই এর মান পাইছি, তাহলে অবশ্যই বলতে পারবো না স্কেলারগুলো এখানে যখন আমরা এটাকে সমীকরণ দিয়ে রাখি, এখানে যখন বসে দিব, তাহলে এটাকে যোগসূত্রের সমাবেশে প্রকাশ করা হয়ে গেল না। যোগসূত্রের সমাবেশে যদি প্রকাশ করা হয়ে গেছে, তাহলে অবশ্যই বলতে পারবো না এই তিনটা ভেক্টর তাহলে কি R3 এর সৃজক। যেহেতু সৃজকও প্রমাণ হয়ে গেল, তাহলে অবশ্যই বলতে পারবো যে এটা যোগসূত্র নির্ভরশীল হয়েছে এবং এরা সৃজক হয়েছে। তাহলে কি এটা, এই তিনটা ভেক্টর কি R3 এর ভিত্তি। তাহলে 1 নং ইমপ্লাইজ 1 নং সমীকরণ আমরা এই তিনটা ভেক্টরের মান বসাই দিই, অর্থাৎ স্কেলারগুলোর মান বসাই দিই। আমি সরাসরি করতেছি, x ছিল, x কত পাইছি আমরা a মাইনাস বি বাই 2, ভেক্টর ছিল 2 0 1 প্লাস y, y কত পাইছি b, ভেক্টর ছিল 1 1 1 প্লাস স্কেলার ছিল c, আর এখানে সরি সির মান পাইছি কত 2c মাইনাস এ মাইনাস বি বাই 2 ইন্টু তৃতীয় ভেক্টর কী ছিল এখানে 0 0 1। তাহলে এটা কি সৃজক, অর্থাৎ এখানে কি লিখতে পারবো, সুতরাং এ হলো কি R3 সৃজক অফ কত 2 0 1 প্লাস সরি কমা 1 1 1 এবং 0 0 1। কারণ এই তিনটে ভেক্টরকে যেহেতু আমরা যোগসূত্রের সমাবেশে প্রকাশ করতে পারছি স্কেলার মান জানার ফলে, তাহলে আমরা অবশ্যই বলতে পারবো তাহলে এই তিনটে ভেক্টর হলো কি R3 এর সৃজক। যেহেতু এখানে সৃজকও প্রমাণ হয়ে গেল, তারপরে আমরা অনির্ভরশীলও প্রমাণ করছি, তাহলে অবশ্যই এটা কি ভিত্তি না, তাহলে এটা লিখবো। সুতরাং প্রদত্ত ভেক্টরের বর্ধিত সেট, প্রদত্ত ভেক্টর সেটের বর্ধিত সেট, সেটা কত পাইছি আমরা, ভেক্টরটা সেটটা তো ছিল কীরকম যে 2 0 1 ছিল, তারপর এখানে 1 1 1 ছিল, আর একটা ভেক্টর যেটা আমরা এক্সট্রা চিন্তা করছি সেটা কি ছিল 0 0 1। এই ভেক্টর যেটা আমরা বাড়াইছি সেজন্য এটাকে বলা হয়েছে কি বর্ধিত ভেক্টর সেট এটা, কারণ এটা এক্সট্রা আমরা ভেক্টরটাকে আনছি যোগসূত্রের অনির্ভরশীলতার জন্য, প্রমাণ করার জন্য। এত হইলে R3 কি হবে ভেক্টর জগতের ভিত্তি হবে।
ভেক্টর জগতের ভিত্তি। কারণ আগে ভিত্তি হইতো না, কারণ দুইটা ভেক্টর ছিল, আর থ্রি মাত্রা যেহেতু তিন, তাহলে তিনটা অবশ্য অনির্ভরশীল ভেক্টর প্রয়োজন, কিন্তু ভেক্টর ছিল দুইটা, সেজন্য আমরা একটা ভেক্টর বর্ধিত করে ভেক্টর সেটটাকে বর্ধিত করছি, একটা ভেক্টর বর্ধিত করে ভেক্টর সেটটাকে বর্ধিত করছি, তারপর আমরা যুগছের সমাবেশ, অনির্ভরশীলতা এবং সৃজকতা নির্দেশ করছি, প্রমাণ করছি। এটাই আমাদের আনসার। তো আশা করি প্রথম অঙ্কটা তোমরা মানে একটু সমস্যার ভিতরে ভুগবা, তো পরের অঙ্কটা দেখো, এটা তোমরা বুঝবা। এক্সাম্পল পরেরটা তো বলছে আমাদেরকে, এখানে দেখো 1 -2 5 এবং -3, এবং এরপরে বলছে 2 3 1 -4, এবং এরপরে ভেক্টরটা বলছে 3 8 -3 -5। এই তিনটা ভেক্টর সেট বলে দিয়েছে এখানে, বলছে এই তিনটা ভেক্টর সেট কি, এটা অনেক বড় হবে, তো ফার্স্টে দেখা দিই। দেখো এই তিনটা ভেক্টর সেট কি, আর ফোরের অর্থাৎ এই সেটকে বর্ধিত করে আর ফোরের একটি ভিত্তিতে পরিণত করো। আর থ্রির একটি ভিত্তিতে পরিণত করো, অর্থাৎ আমাদেরকে এখানে তিনটা ভেক্টর বলে দিচ্ছে, এবং এই তিনটা ভেক্টর বলতে বলছে এই তিনটা ভেক্টর সেটকে বর্ধিত করে আর ফোরের একটা ভিত্তিতে পরিণত করতে বলছে। যেহেতু এখানে আর ফোর মানে এখানে মানে মাত্রা হচ্ছে 4, সেই জন্য 4টা অবশ্য অনির্ভরশীল ভেক্টর প্রয়োজন, কিন্তু ভেক্টর আছে এখানে কয়টা, 3টা, একটা কিন্তু দেওয়া নাই। তাহলে ওই একটা ভেক্টর যখন আমরা এখানে এক্সট্রা লিখবো, এমনভাবে লিখবো যাতে ইসেরন ফর্মের সাথে কি জিনিসটা মিলে। তো তাহলে আমি এটা স্টার্টিংটা করে দিই, বাকিটা তোমরা আশা করি বুঝবা। তো এখানে দেখো আমি এটাকে এইগুলো কিনে আগে এই ভেক্টরগুলোকে সারি বিবেচনা করে ম্যাট্রিক্স গঠন করছি। 5 -3 2 3 1 -4 আর 3 8 -3 -5। এখন আমাদেরকে ইসারণ করে দেখি আসলে কি হয়। ইসারণ করার সময় আমাদের প্রথম দুটো সারি ঠিক থাকবে, এই প্রথম সারি ঠিক থাকবে, দ্বিতীয় সারি প্রথম উপাদানটা 0 করবো, সেজন্য প্রথম সারির সাহায্য নিতে হবে, তাহলে 2 গুণ করতে হবে প্রথম সারির সাথে, তাহলে এটা এখন 0, তাহলে এটা এখন 0। দেখো তাহলে এখানে এটার সাথে 3, এটার সাথে কত গুণ করতেছি 2, মাইনাস মাইনাসে প্লাস, 3 2 দুগুণা 4, তাহলে 3 + 4 মানে কত, এখানে 7, এখানে আছে 1, এটার সাথে গুণ করতেছি কত 5 গুণা 10, 1 থেকে 10 গেলে থাকবে -9, এখানে এটা -4 মাইনাস মাইনাসে +6, -4 +6 মানে +2। তৃতীয় সারির এই 3 নম্বর বর্ণনা প্রথম বর্ণনা 0 করবো, সেজন্য L3 - 3 of L1 প্রথম সারিতে 3 গুণ করে বিয়োগ দিতে হবে, তাহলে এটা 0। তাহলে 8 থেকে মাইনাস মাইনাসে প্লাস, 3 দুগুণা 6, 8 + 6 হয়েছে কত, এখানে 14। তারপর এখানে এই -3 আর এখানে -15, -3 -15 মানে -18, আর এখানে -5 মাইনাস মাইনাসে +9, -5 +9 মানে কত +4। তো আমাদের শর্ত মতে এই ছিল শর্ত মতে আবার 2 উপাদান 0 করে ফেলছি। দ্বিতীয় সারিতে তো একটা উপাদান 0 আছে, আমরা চাইবো কি তৃতীয় সারিতে আরও একটা উপাদান এটা 0 আনার জন্য। তো সেই জন্য কী করতে হবে, আমাদেরকে এটা 0 করতে হবে, সেই জন্য প্রথম দুটো সারি আমরা বসে ফেলি। তো L3' মানে কি, এটা 14 আছে, L2 সাজিয়ে নিতে হবে, তাহলে এটা 2 গুণ করতে হবে অবশ্যই, L4 - 2 of L2, তাহলে এটা কি হয় 14, এটা 4 বিয়োগ 0, এখানে দেখো এটা -18 মাইনাস মাইনাসে +18, তাহলে এটাও 0, এটা আছে +4 মানে 2 দুগুণা 4 -4, এটাও কত 0। দেখো এখানে আমরা ইসরণ করার পরে দেখো কী পাইছি, এখানে আমরা ইসরণ প্রক্রিয়া করে কী পাইছি, আমরা একটা শূন্য সারি পাইছি, যেহেতু শূন্য সারি পাইছি তাহলে এই ভেক্টরটা যোগ আসলে নির্ভরশীল, তাহলে আমাদের যোগ আসলে অনির্ভরশীল ভেক্টর কয়টা, এখানে এটা একটা দুইটা ভেক্টর যোগ আসলে অনির্ভরশীল ভেক্টর না, কারণ এখানে কোনো শূন্য সারি নেই, একবার শূন্য সারি যেহেতু এটা আছে তাহলে এটা তো যোগ আসলে নির্ভরশীল, এটা তো হবে না, আমাদেরকে যখন বৃদ্ধি দেখাতে হবে তাহলে তো অবশ্যই আমাদেরকে অনির্ভরশীল ভেক্টর নিতে হবে। তাহলে আমরা কি এখন এই শীর্ষে শূন্য সারিটা নিতে পারবো, এখন এই ক্ষেত্রে পারবো না, তাহলে এই দুইটা ভেক্টর একমাত্র যোগ আসলে নির্ভরশীল, তাহলে যেহেতু এটা R4 ভিত্তি বের করতে হবে, 4টা ভেক্টর প্রয়োজন, 2টা ভেক্টর আছে, তাহলে আর 102 ভেক্টর ধরতে হবে না আমাদেরকে। তো এই কথাটা লিখি এখানে 1 -2 5 -3 এবং 0 7 -9 কত 2, এই দুটো ভেক্টর কি যোগাশ্রয় অনির্ভরশীল, কিন্তু শেষে শূন্যটা কি এই শূন্য সারিটা কি যোগাশ্রয় অনির্ভরশীল না, এটা নির্ভরশীল। তাহলে আমাদেরকে যেহেতু এটা R4 এর ভিত্তি, সেজন্য 4টা ভেক্টর নিতে হবে, কিন্তু আমাদের ভেক্টর থেকে না কয়টা অনির্ভরশীল 2টা, তাহলে আর 2টা অনির্ভরশীল ভেক্টর প্রয়োজন। তো আমরা এখানে তাহলে 2টা অনির্ভরশীল ভেক্টর চিন্তা করব।
তো ধরো আমি দুইটা ভেক্টর পাইছি, দুইটা ভেক্টর এখানে আবার লিখতেছি যে দুইটা আমি ইসেলন করে পাইছি ফাইনালি। ধরো এখানে কী পেয়েছি 1 -2 5 -3, আরেকটা কী পেয়েছি 0 7 -9 2। দেখো তো আমি এই শেষ অনুসারীটা লিখলাম না আর কি, এখানে এই দুইটা ভেক্টর পাইছি এখানে। তো আমাদের যেহেতু এটা R4 এর ভিত্তি বর্ধিত করতে বলছে, ভিত্তি নির্ণয় করতে বলছে, তাহলে অবশ্যই 4টা অনির্ভরশীল ভেক্টর প্রয়োজন, কিন্তু ভেক্টর আছে 2টা, তাহলে আরও 2টা ভেক্টর আমাকে বর্ধিত করে ধরতে হবে না? অবশ্যই ধরতে হবে। তাহলে আমাদের যে শর্ত, ইসেলনের শর্ত, সেটা আমাদের প্রথম 2টা সারি ঠিক থাকবে, তৃতীয় সারি কমপক্ষে 2টা উপাদান কি 0 করতে হবে। তো করি, 3টা উপাদান কি 2টা উপাদান কি 0 করছি, এরপরের সংখ্যা কি দিতে হবে আদর্শ ভিত্তি অনুসারে আর কি, দিতে হবে 1, তারপর দিতে হবে কত 0। এরপরে দেখো একটা ভেক্টর নিচে এক্সট্রা আমরা ইসেলন ফরম্যাটের জন্য এখানে এক পরিবর্তন সংখ্যা দিতে পারবা না, স্পেসিফিক আদর্শ ভিত্তির অনুসারে যে কন্ডিশন সেটা অনুসারে দিতে হবে। তো এরপরে দেখো এরপরে কন্ডিশন অনুসারে চতুর্থ যে সারি আসবে তখন কি কমপক্ষে তৃতীয় সারিতে যেহেতু 2টা উপাদান 0 আছে, তৃতীয় সারিতে কমপক্ষে কি 3টা উপাদান 0 থাকতে হবে, শেষ অবশ্যই কি দিতে হবে 1, কারণ আদর্শ ভিত্তি অনুসারে। দেখো তাহলে এই দুইটা ভেক্টর তো অনির্ভরশীল ভেক্টর, এই দুইটা ভেক্টর কি এখন যে আমরা চিন্তা করছি এক্সট্রাভাবে, এটা অবশ্যই অনির্ভরশীল ভেক্টর না। কেন অনির্ভরশীল ভেক্টর? অবশ্যই অনির্ভরশীল ভেক্টর, কারণ এখানে কি কোনো শূন্য সারি নাই, 1 আছে, এখানে 1 আছে, তো দুইটাকে অনির্ভরশীল ভেক্টর। তাহলে আমরা যখন এই দুইটা অনির্ভরশীল ভেক্টর এখন চিন্তা করছি, তাহলে অবশ্যই এই সম্পূর্ণ ম্যাট্রিক্সটা, এই সম্পূর্ণ ভেক্টরগুলো এখন কি অনির্ভরশীল ভেক্টর হয়ে গেছে না? অবশ্যই অনির্ভরশীল ভেক্টর হয়েছে। তাহলে আমি কি বলতে পারবো, প্রদত্ত ভেক্টর সমূহ এখন কি যোগাশ্রয় অনির্ভরশীল, যোগাশ্রয় অনির্ভরশীল। যেহেতু এটা এখন অনির্ভরশীল হয়ে গেছে, ভিত্তির জন্য আমাদের একটা জিনিস দরকার, সেটা হলো কি, সেটা হলো সৃজক নির্ণয় করা, অর্থাৎ এই 4টা ভেক্টর কি R4 এর সৃজক কিনা সেটা যাচাই করা। তো সেটা যাচাই তোমরা অবশ্যই আশা করি পারবা, কারণ 4টা যেহেতু এখানে 4 মাত্রিক, মাত্রা 4, সেজন্য 4টা ভেক্টর চিন্তা করবা, ABCD বিলংস টু R4 এর ভিতরে আছে। তারপরে এখানে যে আবার 3টে স্কেলা চিন্তা করবা, ধরো আমি XY 4টে স্কেলা চিন্তা করবা, যেহেতু ওখানে 4টা আছে, XYZ, ধরো একটা ধরলাম আমি T বিলংস টু কত ফিল্ড থেকে আসছে, তাহলে এটা অবশ্যই এভাবে লেখা যাবে না, ABCD ইকুয়াল টু কত X ইন্টু প্রথম ভেক্টর 1 -2 5 -3 প্লাস Y ইন্টু দ্বিতীয় ভেক্টর 0 7 -9 কত 2 প্লাস Z ইন্টু তৃতীয় ভেক্টর 0 0 1 0 প্লাস T ইন্টু চতুর্থ ভেক্টর 0 0 0 1। তো এগুলো তোমরা ভেক্টর গুণ করে, স্কেলার ভেক্টর গুণ করে তখন ইসেলন করে সমীকরণ তৈরি করবা। এখান থেকে অটোমেটিক তোমরা কী পাবা, X Y Z এবং টির মান এখান থেকে বের করতে পারবা। তো যখন এটা এই 3টা 4টা মান বের করতে পারবা, তাহলে অবশ্যই বলতে পারবা না তাহলে এই 4টা ভেক্টর তাহলে কি R4 এর কি R4 এর সৃজক। যদি সৃজক বলা যাবে তাহলে অবশ্যই কী করা যাবে পরবর্তীতে, যে এই 4টা ভেক্টর কি ওই R3 এর ভিত্তি বলা যাবে, কারণ ভিত্তির কন্ডিশন 2টা, একটা অনির্ভরশীল হতে হবে আর একটা সৃজক হতে হবে। তো অনির্ভরশীল, তো এখানে আমরা বলে দিচ্ছি এটা অনির্ভরশীল হয়েছে, এখানে যে একটা দুটো একটা চিন্তা করছি এদের জন্য এটা অনির্ভরশীল হয়েছে এখন, আর পরবর্তীতে সৃজক প্রমাণ করলে কি হয়ে যায় কাজটা। তো আশা করি আজকে তোমরা মোটামুটি হলেও এই দুইটা জিনিস বুঝছো, কারণ এগুলো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং এই অঙ্কটা লাস্ট মেজরে 10 সালে আসছে, 10 সালে আসছে। তো তোমাদেরকে এরকম প্রশ্ন আসে এবং এটা এরকম আসবে, তোমাদেরকে এরকম একটা প্রশ্ন দিয়ে দিবে, প্রশ্ন দিয়ে বলবে যে এরকম মানে একটা ভেক্টর সেট দিয়ে দিবে, বলবে এই ভেক্টর সেটকে যদি R3 এর ভিত্তি হতে হয় তাহলে ভেক্টর সেটটাকে বর্ধিত করো। তো তোমরা দেখবা, ফলো করবা, যেহেতু তোমাকে R3 ভেক্টর সেট জগৎ ভেক্টর মানে ভেক্টর ভিত্তি নির্ণয় করতে বলছে তোমাদেরকে, তাহলে তুমি R3 মানে কি, R3 মাত্রা 3, মাত্রা 3 মানে এখানে অবশ্যই তাহলে 3টা অনির্ভরশীল ভেক্টর প্রয়োজন, কিন্তু ভেক্টর আছে 2টা, একটা ভেক্টর তোমাদেরকে কি এক্সট্রা লিখতে হবে। তো তুমি কীভাবে লিখবা, তো তার জন্য তোমার প্রথম 2টা ভেক্টর লিখে ফেলবা, তাদেরকে ইসেলন করবা, ইসেলন করছো। তো ভেক্টর যেহেতু 2টা, এই দুটোটাকে অনির্ভরশীল সারি, কারণ এখানে কোনো শূন্য, দুটোতে কোনো শূন্য সারি নাই, তাহলে অবশ্যই একটা অনির্ভরশীল সারি প্রয়োজন না, যেহেতু মাত্রা 3, 3টা ভেক্টর প্রয়োজন। সেজন্য মাত্রাটা কীভাবে নিব, আমরা আদর্শ ভিত্তি আকারে নিব, যেহেতু এখানে R3 আদর্শ ভিত্তির জন্য 2টা আছে, অবশ্যই 3টাও জন্য অবশ্যই 0 0 1 আকারে নিতে হবে, এই 0 0 1 আকারে নিতে হবে, নিয়ে তারপরে আমরা এই 0 0 1 আকারে যখন নিব তখন তো 3টা সারি কী হয়ে যাবে, যোগাশ্রয় অনির্ভরশীল হয়ে যাবে। তো অনির্ভরশীল যদি হয়ে যায় তো পরবর্তী সৃজক প্রমাণ করবো আমরা এখান থেকে। দেখো যেমন এরকম জিনিসটা আর কি, আমার এটা এক্সট্রা, এটাও আগে ছিল না, এই 2টা ছিল ইসেলন করার পরে, এই 2টা তো অনির্ভরশীল সারি, কারণ এই 2টার ভিতরে কি নাই, কোনো শূন্য সারি নাই, তাহলে অবশ্যই এখানে আরেকটা অনির্ভরশীল সারি চিন্তা করতে হবে না। এমনভাবে চিন্তা করবা, যারা এমনভাবে মানগুলো চিন্তা করবো, সংখ্যাগুলো চিন্তা করবা ইসেলন ফরম্যাটের মতে, প্রথমে একটা 0 হলো, 2টা উপাদান 0, এরপর 3টে উপাদান 0 হবে, আর শেষে যে সংখ্যাগুলো চিন্তা করবা যখন এক্সট্রা ভেক্টর নিবা তখন তো এটা আদর্শ ভিত্তি আকারে কি ধরতে হবে, আদর্শ ভিত্তিতে ফরম্যাট সেই অনুসারে কি এটা ধরতে হবে। ইচ্ছে মতো তোমরা এখানে ফাইলেও এখানে 1 ছাড়া 2 3 4 5 বসালে কিন্তু হবে না, যেমন এখানেও
এখানেও আমরা তখন এখানেও আমরা বসাইছিলাম না এই 0 0 1 0 দুইটা এক্সট্রা ভেক্টর বসাইছিলাম ইসেলন ফরম্যাটে করার জন্য আদর্শ ভিত্তি। এই দুইটা কি বলে, এই দুইটা R4 এর আদর্শ ভিত্তি, দুইটা আছে, দুইটা বসাইছে এক্সট্রা, বাকি দুইটা তো মান দেওয়া ছিল। তো এখানে তোমরা চাইলেও 1 ছাড়া 2 3 4 5 বসাতে পারবে না, এখানে চাইলেও ইচ্ছা মতো তোমরা 2 3 4 5 বসাতে পারবে না। এটা আদর্শ ভিত্তিতে কন্ডিশন, সেই অনুসারে কি 1 1 এইভাবে ইসেলন ফরম্যাট অনুসারে কি বসাতে হবে। তো আশা করি আজকে তোমরা এতটুকু বুঝেছো। তো আমাদের পরের লেকচারে আমরা এই অধ্যায়ের আরও কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো আজকে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।